This video contains news and analysis related to a recent terror attack in Kashmir. The content may include sensitive visuals and discussions that could be distressing to some viewers. Viewer discretion is advised. We strongly condemn all forms of violence and terrorism. The purpose of the content is solely to inform and create awareness based on verified reports. যদি এমবিএচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। পেহেলগাঁওয়ে যে হামলা, সেই হামলা তদন্তে গোয়েন্দাদের নজরে 14 জন জঙ্গি। টিভি9 বাংলার হাতে গোয়েন্দা রিপোর্টের সেই তালিকা। দেখুন সেই তালিকা টিভি9 বাংলার হাতে গোয়েন্দা রিপোর্টের সেই তালিকা। টিভি9 বাংলা এক্সক্লুসিভ দেখছেন আপনারা সেই তালিকা। রক্তিম আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। রক্তিম, আর কি কি ইনফরমেশন উঠে আসছে? এই তালিকা কিন্তু এখনো পর্যন্ত আমাদের কাছে সুপার এক্সক্লুসিভ। এই তালিকা অর্থাৎ কাশ্মীরে থাকা অ্যাক্টিভ 14 জন জঙ্গির যে তালিকা গোয়েন্দারা পেয়েছে, সেই গোপন তালিকা এবার টিভি9 বাংলার হাতে। সেখানে 14 জনের মধ্যে 9 জনকে দেখা যাচ্ছে। 9 জনের এই জঙ্গি শিবিরে যোগদানের সময় ভেরি ইন্টারেস্টিং। 2021 থেকে 2024-এর মধ্যে এই জঙ্গি যে 14 জন অ্যাক্টিভ জঙ্গি, তার মধ্যে 9 জন 2021 থেকে 2024-এর মধ্যে জয়েন করেছে জঙ্গি শিবিরে। এবং সেখান থেকে কিন্তু স্পষ্ট, এবং সেই যে তালিকাটা গোয়েন্দারা বানিয়েছে সেই তালিকা কিন্তু একটা জেলাবাড়ি, অর্থাৎ জম্মু কাশ্মীরে যে জেলাবাড়ি, কোন জেলায় কত জঙ্গি লুকিয়ে রয়েছে তারও একটা হিসাব দেওয়া হয়েছে, ব্রেকআপ দেওয়া হয়েছে। সেই পুরোটা কিন্তু এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে। অর্থাৎ পেহেলগাঁও হামলার পর গোয়েন্দারা যে একেবারে রক্তিম সেই এক্সক্লুসিভ তালিকা তুলে ধরছে টিভি9 বাংলা। পেহেলগাঁও হামলায় তদন্তে গোয়েন্দাদের নজরে 14 জন জঙ্গি। টিভি9 বাংলার হাতে গোয়েন্দা রিপোর্টের সেই তালিকা। আর এই মুহূর্তে কাশ্মীরে এই 14 জন জঙ্গি সক্রিয়। 2021 থেকে 2024 সালের মধ্যে জঙ্গি শিবিরে যোগ দিয়েছিল এই 14 জন জঙ্গি। টিভি9 বাংলার হাতে গোয়েন্দা রিপোর্টের সেই এক্সক্লুসিভ তালিকা দেখুন। সম্প্রতি এই যে 14 জনের তালিকা আমরা বললাম, এক্সক্লুসিভ এই তালিকা, এই 14 জনের তালিকায় এহসানের নাম আছে। এহসান আহমেদ, এহসান আলী হক এক লোক কিনা সেটা সময় বলবে, কিন্তু প্রত্যাঘাত কিন্তু শুরু হয়ে গিয়েছে। বেছে বেছে জঙ্গিদের বাড়ি, সন্দেহভাজনদের বাড়ি, সেই বাড়ি গুড়িয়ে দেওয়া হচ্ছে। একটার পর এক সেই ছবি আপনাদের দেখিয়েছি। পেহেলগাঁও হত্যাকাণ্ডের অন্যতম নাম এই এহসান আলী হক। তার বাড়ি পুলওয়ামার মুরান গ্রামে, সেই বাড়ি ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। আমার সহকর্মী সেখানে পৌঁছে গিয়েছিলেন, সেখান থেকে প্রতিবেদন দেখাবো। গত 24 ঘন্টায় অন্তত 4 জন সন্দেহভাজন জঙ্গির বাড়ি কার্যত গুঁড়িয়ে দিল ভারতীয় সেনা। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পুলওয়ামা জেলার মুরান গ্রামে। এই গ্রামের যে বাড়িটা এই মুহূর্তে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, অন্তত 3টে বাড়ি। এটা পুরনো একটা বাড়ি, এখানে আরেকটা দোতলা বাড়ি ছিল, এবং আমার ঠিক পাশে আরেকটি বাড়ি রয়েছে। এই 3টে বাড়ি এহসান আলী হক নামে এক সন্দেহভাজন জঙ্গির বাড়ি। 2018 সালে তার বিরুদ্ধে অভিযোগ। 2018 সালে সে এলাকা ছেড়ে সীমান্ত পেরিয়ে পাক অধিকৃত কাশ্মীরে সে পাক জঙ্গি শিবিরে সেখানে প্রশিক্ষণ নিতে যায়, এবং তারপরে ভারতে ফিরে সে সক্রিয়ভাবে জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত, যেটা এলাকার মানুষ, গ্রামের মানুষও স্বীকার করছেন। এবং কালকে রাতভর সেনা অভিযানের পরে এই বাড়িটি কার্যত গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এই রকম গত 24 ঘন্টায় 4টেরও বেশি বাড়ি, যেখানে সন্দেহভাজন জঙ্গিদের বাড়ি এবং যাদের পেহেলগাঁও হত্যাকাণ্ডের সঙ্গে যোগ আছে বলে সন্দেহ করা হচ্ছে, তাদের বাড়ি এইভাবেই ডেমোলিশ করে একটা কড়া বার্তা দেওয়া হচ্ছে ভারতীয় সেনার পক্ষ থেকে। ক্যামেরায় তুষারের সঙ্গে সিজার, টিভি9 বাংলা, পুলওয়ামা। আর এদিকে ভারতের প্রত্যাঘাতের ভয়ে পাকিস্তান, সেখানেও কাঁপুনি ধরে গিয়েছে ভারতীয় সেনার নজর এড়াতে ছদ্মবেশে পাক সেনা। কোথায় দেখুন, দেখাচ্ছি সেই ছবি। ইউনিফর্ম নয়, স্থানীয় পাঠানি স্যুট পরে অস্ত্র হাতে সীমান্তের উপরে নজরদারি করছে পাক সেনা। আর এই যে পাঠানি স্যুট, সেই পোশাকের ভিতরে অস্ত্র লুকিয়ে রেখে নিয়ন্ত্রণ রেখায় নজর রাখছে পাক সেনা। দেখুন সেই ছবি। ইউনিফর্ম নয়, স্থানীয় পোশাক, আর স্থানীয় পোশাক পরে অস্ত্র হাতে পাক সেনার নজরদারি বর্ডারে। দেখুন নিয়ন্ত্রণ রেখায় নজরদারি পাক সেনা। পাকিস্তান এই নিশ্চয়ই ছিল এই যে সমাবেশ যেটা হয়েছিল, এবং আইএসআই এটাকে পুরোটা ফ্যাসিলিটেট করেছিল। আর এই যে সমাবেশটা যেটা হয়েছিল পাকিস্তান অকুপাইড কাশ্মীরে হয়েছিল, আর ওখানে এই সমাবেশে ওরা এই ছকটা তৈরি করেছিল এই পেহেলগাম অ্যাটাকের পুরো যে কিভাবে প্ল্যানিংটা হবে। এরপরে আরেকটা মিটিং হয়েছিল মার্চ মাসে, আর সেখানে ফাইনালাইজ হয়েছিল।
আর দেখলেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি, আর পাক আর্মির ইউনিফর্ম নয়, স্থানীয় পোশাক, পাঠান স্যুট। সেই পাঠান স্যুট পরে এবার নিয়ন্ত্রণ রেখায় নজরদারি চালাচ্ছে পাক সেনার। এই যে দেখতে পাচ্ছেন পোশাক, সেই পোশাকের মধ্যে লুকানো রয়েছে অস্ত্র। দেখুন সেই ছবি তুলে ধরছি আপনাদের সামনে। এক্সক্লুসিভ TV9 বাংলায়, সুপার এক্সক্লুসিভ দেখতে পাচ্ছেন আপনারা সেই ছবি একমাত্র TV9 বাংলায়। নজর এড়াতে ছদ্মবেশ এবার পাক সেনার, রীতিমতো থরথর করে কাঁপছে পাকিস্তান ভারতের প্রত্যাঘাতে। আর দেখুন তারই রিফ্লেকশন বর্ডারেও দেখতে পাওয়া যাচ্ছে। পাক সেনা তারা নিজেদের উর্দি, নিজেদের ইউনিফর্মে নয়, তারা স্থানীয় পোশাকে চলে এসছে, অর্থাৎ পাঠানি স্যুট। আর তার মধ্যে দেখুন জম্মা পাঠানি স্যুট, তার মধ্যে অস্ত্র লুকিয়ে তারা নজরদারি রাখাচ্ছে নিয়ন্ত্রণ রেখায়। প্রাক্তন এনএসজি কর্তা দীপাঞ্জন চক্রবর্তীর সঙ্গে আমরা ইতিমধ্যেই যোগাযোগ করতে পেরেছি। আপনারা দেখুন যে ছবি আমরা এই মুহূর্তে দেখাচ্ছি, এই যে একটা ছদ্মবেশ ধারণ, নিজেদের ইউনিফর্ম ছেড়ে এসে, এটা কতটা ভয় পেয়ে যাওয়ার জন্যই এটা হচ্ছে বলে আপনি মনে করছেন? নিশ্চিতভাবে এরা আতঙ্কিত। পাকিস্তান ভয়ঙ্কর ভাবে, ওদের রাষ্ট্রপতি, প্রাইম মিনিস্টার থেকে শুরু করে একদম সিপাহী অব্দি ভারতের ভূত দেখছে, এবং সেই ভূত খুব তাড়াতাড়ি ওদের ঘাড় মটকাবে সেটা ওরা জানে। তার জন্য ইউনিফর্ম পরে এলওসির ওখানে যাওয়ার সাহসে কুলাচ্ছে না, কিন্তু জানে যে বিন্দুমাত্র যদি এখন প্ররোচনা হয় তাহলে ওদের সর্বনাশ ত্বরান্বিত হবে। এই জন্য ভয় পেয়ে রয়েছে প্রচন্ড ভাবে পাকিস্তান, সব দিক থেকে ভয় পেয়ে রয়েছে। বিভিন্ন জায়গা থেকে কান্নাকাটি শুরু হয়েছে, বিভিন্ন মহলে সংগঠনগুলো কান্নাকাটি করছে। এখন এতদিন আমরা দেখতাম সন্ত্রাসবাদী হামলা, এখন দায় এড়ানোর জন্য কান্নাকাটি করছে, আমরা করিনি, আমরা করিনি। এটা খুব ভয়ের ব্যাপার ওদের জন্য। আমরা তৈরি, আমরা যা করার করবো, ওদের কান্নাকাটিতে কিছু হবে না, বদলা আমরা নেবই। একদম ধন্যবাদ আপনাকে। আর শুভজিৎ আমার সঙ্গে রয়েছে নিউজরুম থেকে, একবার সরাসরি চলে যাবো শুভজিতের কাছে। শুভজিৎ, যে ছবি আমরা তুলে ধরছিলাম, দেখো যে ইউনিফর্ম ছেড়ে বা স্থানীয় পোশাকে, একদমই একদমই শুধু ইউনিফর্ম খুলে তারা, ওই যেটা আমরা বারবার বলছি যে পাকিস্তানের হাঁটু কাঁপছে, শুধু তাই নয়, গোয়েন্দারা সক্রিয় সংবাদ মাধ্যম হিসেবে TV9 বাংলাও, তার কারণ আমাদের মোবাইল ফোনও প্রত্যেকটা মুহূর্তে কাঁপছে, ভাইব্রেশন, কারণ সেখানে নানাবিধ ফিড আসছে। এই মুহূর্তে যে খবর আপনাদের দেবো সেটা একটা লিঙ্ক, একটা মিল খুঁজে পাওয়া গিয়েছে। 2023-এর 7ই অক্টোবর আপনাদের মনে আছে, সেখানে ইসরায়েলের দক্ষিণ প্রান্তে হামলা চালিয়েছিল হামাস। সেই যে কায়দায় হামলা চালিয়েছিল তারা, সেই কায়দার সঙ্গে এই কায়দার মিল পাওয়া যাচ্ছে গোয়েন্দাদের ব্লু প্রিন্ট এমনটা, ফলে 2-2 4 করা হচ্ছে। শুধু পাকিস্তানের হাঁটুই কাঁপছে না, আমাদের মোবাইল ফোনের ভাইব্রেটরও সবসময় কাঁপছে, যার কারণ আমরা প্রত্যেকটা মুহূর্তে সক্রিয়। পার পাবে না পাকিস্তান, বলছি আপনাদের ইন ডিটেল। 2023 সালের 7ই অক্টোবর গাজা সীমান্ত পেরিয়ে ইসরায়েলের দক্ষিণ অংশে একাধিক পর্যটন কেন্দ্রে হামলা চালিয়েছিল হামাস। সেদিন নিরস্ত্র মানুষকে হত্যা করে পণবন্দি করেছিল সশস্ত্র হামাস জঙ্গিরা, যার সঙ্গে পেহেলগাঁওয়ের এই অপারেশনসের অনেকাংশে মিল রয়েছে। ফলে 2-2 4 তো হবেই। 7ই অক্টোবর 2023 কিভাবে গাজা থেকে দক্ষিণ ইসরায়েলের আসকালান থেকে শুরু করে সেদ্রাতের মতো দক্ষিণ ইসরায়েলের যে পর্যটকে ভরা শহর, সেখানে হামাস জঙ্গিরা ঢুকে এলোপাথারি গুলি চালিয়ে প্রায় 1000-এরও বেশি মানুষকে হত্যা করেছিল, প্রচুর মানুষকে পণবন্দি করে নিয়ে গিয়েছিল, এবং তারা প্রত্যেকেই ছিলেন নিরস্ত্র। এবং সেই ধরনেরই যে মোডাস অপারেন্ডি দেখা যাচ্ছে, অর্থাৎ একই ধরনের হামলার ধরনটাও কিন্তু দেখা যাচ্ছে পেহেলগাঁওতে। তাহলে হঠাৎ করে ইসরায়েল থেকে হামাসের কাশ্মীর পর্যন্ত যোগসূত্রটা কোথায়? আর এই যোগসূত্রটাই কিন্তু খুঁজে বের করেছেন গোয়েন্দারা, যেটা নিয়ে এর আগে আমরা TV9 বাংলায় খবর করেছিলাম। এই বছর 5 মে, যেটা গোটা পাকিস্তানে বিভিন্ন সময় পাক অধিকৃত কাশ্মীরে কাশ্মীর সলিডারিটি ডে হিসেবে পালন করা হয়। আর সেই দিন পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় গোয়েন্দাদের হাতে ছবি সহ তথ্য এসেছিল। ওই দিন সেই কাশ্মীর সলিডারিটি ডেতে পাক অধিকৃত কাশ্মীরে উপস্থিত ছিলেন হামাসের স্পোক্সপারসন খালিদ কাদমি সহ একাধিক নেতা। আর সেই উপস্থিতিটাই কোথাও কিন্তু সেই সময় থেকেই গোয়েন্দাদের একটা বড় মাথা ব্যথার কারণ ছিল, কারণ কোথাও পাকিস্তানের জঙ্গি গোষ্ঠীগুলোর সঙ্গে হামাসের যোগাযোগ এর আগে কিন্তু দেখা যায়নি। এবং তার পরবর্তীতে যে তথ্য এসছে তাতে দেখা যাচ্ছে সেই সলিডারিটি ডেতে একাধিক বৈঠক, একাধিক মিছিলে এই হামাস নেতৃত্বের সঙ্গে দেখা গিয়েছিল
একাধিক লস্কর নেতাদের মধ্যে টালহা সৈফ থেকে শুরু করে জৈশ নেতাদেরও একাধিক নেতাকে দেখা গিয়েছিল। অর্থাৎ কোথাও যে সামগ্রিকভাবে পাক অধিকৃত কাশ্মীরের যে লঞ্চ প্যাডগুলো, সেই লঞ্চ প্যাডগুলোতে এই হামাস নেতৃত্বের উপস্থিতি, তার সঙ্গে লস্কর এবং জৈশ নেতৃত্বের যোগ এবং সেই সঙ্গে সঙ্গে আইএসআইয়ের যোগ, এই সামগ্রিকভাবে এটা কিন্তু কোথাও স্পষ্ট করে দিচ্ছে হামাসের সঙ্গে যদি লস্করের এই যোগাযোগ, সেটা কিন্তু একদমই পাকিস্তান গভর্নমেন্ট স্পন্সার্ড। কারণ পিওকের বুকে হামাস নেতৃত্ব কোনো অনুষ্ঠানে যোগ দিচ্ছেন, সেটা পাকিস্তান সরকারের অনুমোদন ছাড়া সেটা সম্ভব নয়। অর্থাৎ কোথাও যে তলায় তলায় পাক অধিকৃত কাশ্মীর একটা নতুন অ্যাক্সিস অফ টেরোরিজম, গ্লোবাল টেরোরিজম, সেটা তৈরি হচ্ছে, নতুন একটা অক্ষ তৈরি হচ্ছে, সেটা কিন্তু স্পষ্ট ছিল। এবং সেই জায়গাটাকেই ধরেই কিন্তু এই তথ্যগুলো একত্রিত করে কোথাও ভারতীয় গোয়েন্দারা খুব জোরালোভাবে সন্দেহ করছেন এই ব্লু প্রিন্টের পেছনে হামাস নেতৃত্বের যোগ থাকতে পারে, এবং এই যারা এর পেছনে রয়েছেন তাদের নেতৃত্ব, তাদের প্রশিক্ষণের পেছনেও কিন্তু হামাসের যোগ থাকতে পারে। এবং সেই বিষয়টা সবথেকে ইন্টারেস্টিং যে ভারতে ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত রয়েছেন রাভেন আজার, তিনিও কিন্তু অস্বীকার করছেন না, তিনি স্পষ্টই জানিয়েছেন এই ব্লু প্রিন্টের সঙ্গে যথেষ্ট মিল তিনি খুঁজে পাচ্ছেন। We've seen publicly there have been some invitations for Hamas leaders to come to certain areas of Pakistan. When it comes to intelligence, we share intelligence to the best that we know. We work together with Indian government also on other issues that have to do with methodologies, with technologies. We try to learn from each other. India has had tremendous achievements when it comes to stabilizing Jammu and Kashmir, and this is something that we can learn from as well. But we are always going to be challenged. We have to continue with determination to work together until we finally stabilize the situation here and there. আমরা জানি যে হামাসের সঙ্গে আইএসআই এর একটা যোগ হয়েছিল এবং হামাসের যে মুখপাত্র এবং যে একটা লিডারশিপ, তারা পাকিস্তানে এসেছিল এবং যৌথভাবে তাদের একটা প্ল্যানিং হয়। এই প্ল্যানগুলো অনেক দিন ধরে চলছে, বিশেষ করে যে টুরিস্ট স্পটে কিরম ভাবে যেটা হামাসের নর্মাল ওয়েতে ওরা অ্যাটাক করে, একইভাবে সেটা পেহেলগাঁও আমরা দেখতে পেরেছি। আমাদের একইভাবে পূর্বর দিকে এই সময় যখন পশ্চিমে সবকিছু এত অ্যাক্টিভ অফ অ্যালার্ট হয়ে আছে, একইভাবে পূর্বর দিকে বিশেষ করে পশ্চিমবাংলা এবং সেভেন সিস্টার্সে উই হ্যাভ টু বি অ্যালার্ট। কারণ নজর ঘোরাবার জন্য এইদিকেও কিন্তু যে কোনো জায়গায় অ্যাক্টিভিটি হতে পারে। আমি নিশ্চিত কেন্দ্রীয় সরকার এর ওপর যথেষ্ট গুরুত্ব দিয়ে দেখছে। আর এই পেহেলগাঁওয়ের হত্যালীলা ঘটনার জঙ্গিদের যখন হান্ট করছিল যৌথ বাহিনী, সেই সময় উধামপুরে আপনারা জানেন যে জঙ্গিদের গুলিতে শহীদ বাঙালি সেনা জওয়ান ঝন্টু আলী শেখ, আর তাকে শেষ শ্রদ্ধা ঘান স্যালুটে। আর আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি, তেহট্টের পাথরঘাটার বাড়িতে কফিন বন্দি দেহ পৌঁছতেই কান্নার রোল পড়ে যায়। চোখের জলে গ্রামের বীর সন্তানকে শেষ বিদায় হাজার হাজার মানুষের। দেখুন, প্রিয়জনকে হারিয়ে পরিবারের একটাই দাবি, ঝন্টু আলীর হত্যার বদলা চায়। আমি দেশে শান্তি চাই, আমরা বর্ডারে আছি, আর যতদিন আমরা বর্ডারে থাকবো দেশবাসী শান্তিতে থাকবে। আমি সৈনিক, আপনি বলতে পারেন সৈনিকের ধর্ম বলতে পারেন, ইন্ডিয়ান আর্মির ধর্ম কোনো কারোর দম আছে? ইন্ডিয়ান আর্মির ধর্ম হিন্দু, মুসলিম, শিখ, ইসাই সব মিলে আমরা বসে আছি বর্ডারে, আপনারা শান্তিতে থাকেন, এইটাই চাইবো। सबसे मेरा दायित्व जो है वो है देश की है, जो कि मैं बिल्कुल बॉर्डर में तैनात था, जो कि भाई अचानक डेथ हुआ, सर्वोच्च बलिदान दिया। सीओ बोला ठीक है साहब, आप पहले घर देख के आओ, उसके बाद फिर आ जाओ, पहले भाई को के आ जाओ, उसके बाद फिर जाऊँगा। मेरा सर्वोच्च हमेशा क्या है, मेरा देश है, सबसे पहले मेरा देश है, उसके बाद मेरा परिवार है। अंडरस्टूड? एक কথা বলে না। Boli
আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো।